হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বেবি টাইমস পেজ থেকে আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বটল রিফিউজ করা। বাচ্চারা যে বটল রিফিউজ করে সেটা কি জন্য করে? আবার বটল বলতে আমরা কি বুঝি? ফিডার বলতে কিন্তু আমরা বুঝি কি বাইরের তোলা দুধ বা পটের দুধ। আসলে কি তাই না? ব্যাপার সেটা না। আমরা কোথাও বেড়াতে গেলে বা একটু রেস্টের জন্য বটলটা কিন্তু বেবিকে ইন্ট্রোডিউস করাবো। বটল ইন্ট্রোডিউস আমরা কখন করাবো বাচ্চাকে? তো বাচ্চাকে বটল ইন্ট্রোডিউস করানোর পারফেক্ট টাইম হচ্ছে 2 মাসের মধ্যে। এরপরে কিন্তু আমরা আর বটলে বাচ্চাকে হ্যাবিচুয়েটেড করতে পারি না। যদি সে ফিডার খেতে থাকে তাহলে সে আর ব্রেস্ট ফিডিং এ আসে না, আবার যদি সে ব্রেস্ট ফিড করতে থাকে তখন সে কিন্তু আবার বটলে যায় না। সো আপনাকে দুটোর মধ্যে ব্যালেন্স রেখে কিন্তু তাকে বড় করতে হবে আপনার সুযোগ সুবিধার জন্যই। সুযোগ সুবিধাগুলো কি সেগুলো একটু আপনার সাথে কথা বলে নিচ্ছি। বটল ইন্ট্রোডিউস করার উপকারিতাটা কি? উপকারিতাটা হচ্ছে আপনি রাতের বেলা বেবিকে বটল ফিট করাবেন। রাতের বেলা ফিট করালে বেবিকে এক এক ফিডিং এ 45 থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত যায়। আবার বাচ্চারাও কোলের মধ্যে যে উষ্ণ একটা পরশ পেয়ে যায় বা মায়ের একটা বুকের যে গন্ধ পায় সেটার থেকে কিন্তু সহজে নামতে চায় না। এর ফলে হয় কি, মাটা ডে বাই ডে কিন্তু ক্লান্ত হয়ে যায়, মায়ের শরীরটা খারাপ হয়ে যায়, মা আস্তে আস্তে কিন্তু কেমন রেস্টলেস হয়ে যায়, পোস্টপার্টাম ডিপ্রেশন তাকে আরো খুব বেশি পেয়ে বসে। এই জন্য মায়ের অন্তত 2 থেকে 3 ঘন্টা হলো একটা টানা ঘুমের দরকার আছে। সো এই বটলের মাধ্যমে কিন্তু আপনি একটা টানা রেস্ট পাবেন এবং আপনার শরীর স্বাস্থ্য মোটামুটি হলেও কিছুটা আপনাকে সাপোর্ট দিবে। কারণ বাচ্চা পালতে গেলে মায়ের প্রচুর খাটনি হয় সারাদিন, রাতের বেলা অন্তত তার একটা টানা ঘুমের দরকার। সো সেই জন্যই বলবো, প্রথম কথাটাই হচ্ছে বাচ্চাকে বটল আপনি 2 মাসের ভিতরেই ইন্ট্রোডিউস করাবেন। নাম্বার 2 তে আমি বলতে চাচ্ছি যে কোনোভাবে গিভ আপ করা যাবে না। বাচ্চার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই পেশেন্স রাখতে হবে। মা যখন হয়েছি, বাবা যখন হয়েছি, আমরা কিন্তু দুজনেই বাবা মা হই, ঠিক আছে? শুধু মা যে মা হলো তার দায়িত্বগুলো সে করবে এমনটা না। বাট বাবা অফিস করেন, ঠিক আছে, বাবা কেন বাচ্চাকে টেক কেয়ার করবেন? তো মাও কি সারাদিন বসে থাকেন? মাও কিন্তু সারাদিন বাচ্চাটাকে দেখাশোনা করেন। সো মাকেও বাবার এই হেল্পটা করতে হবে। কোনোভাবে পেশেন্সলেস হওয়া যাবে না। যদি বাচ্চা রিফিউজ করে বটল, তাহলে 15 দিন অন্তত তার পিছনে লেগে থাকতে হবে। একটা সময় গিয়ে দেখবেন বাচ্চা সেটা অ্যাডপ্ট করবে। একটা কাম এনভায়রনমেন্ট লাগবে। আমরা যখন ঘুমোতে যাই, চিন্তা করে দেখেন তো আমাদের চারপাশে খুব লাউড মিউজিক হচ্ছে বা কেউ টিভি দেখছে, লাইটটা জ্বলা আছে, তারপর আমাদের পাশে কেউ বসে আড্ডা দিচ্ছে, কন্টিনিউ কতগুলো আওয়াজ হলে কিন্তু আমরা ভিতরে ভিতরে মনে করে যে এই প্যারা কখন শেষ হবে, আমরা কখন ঘুমাতে পারবো। সো এরকম একটা এনভায়রনমেন্ট কিন্তু আমরা চাই আমাদের ঘুমের ক্ষেত্রে। বা চোখের উপর একটা কালো রঙের প্যাড দিয়ে দিলে কিন্তু আমাদের ঘুমটা তাড়াতাড়ি আসে, কারণ আমাদের চোখের উপরে আলোটা কমে যায়। আমাদের মস্তিষ্ক কিন্তু সিগন্যাল পেতে থাকে যে হ্যাঁ, এখন পরিবেশটা শান্ত হচ্ছে বা এখন আলো কমে গেছে, তুমি ঘুমাতে পারো। ঠিক সেম ভাবে বাচ্চার ঘুমের ক্ষেত্রেও আমরা কিন্তু ওকে একটা পরিবেশ দিব, একটা কাম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করে দিব। আশেপাশে অন্য বড় বাচ্চারা যদি ওখানে খুব বেশি শোরগোল করতে থাকে তাদেরকে সরিয়ে দিব, লাইটটা অফ করে দিব, পুরো এনভায়রনমেন্ট একদম সুদিং করে ফেলবো। পরিষ্কার পরিচ্ছন্নতা তো অবশ্যই। আর মা বাচ্চাকে নিয়ে শোয়ার পরে বারবার উঠবেন না, লাইট জ্বালাবেন না। রুমের মধ্যে একটা ডিম লাইট রাখবেন যেটাতে বাচ্চাকে দেখা যায়, সেরকম করে রাখবেন। আর আপনার হাতের কাছে একটা ছোট লাইট রাখবেন যাতে আপনি চাইলেই ওটা জ্বালানো যায়, পুরো রুমটা যেন আলোকিত না হয়। সো এইভাবে করে আপনাকে কাম একটা এনভায়রনমেন্টে এসেই কিন্তু বাচ্চাকে ফিট করাতে হবে বা বাচ্চাকে বোতল ফিটটা করাতে হবে। তাহলে কিন্তু আপনি আস্তে আস্তে সফল হবেন। কারণ বাচ্চাদের দেখবেন যে বুকের দুধ খাচ্ছে, সাথে সাথে কেউ কথা বলে উঠেছে, ওইদিকে তার তাকাইতে হয়, সাথে সাথে কেউ একটু নড়াচড়া করছে, ওই সাথে সাথে কিন্তু সে খাওয়া বন্ধ করে দেয়। সো এই ব্যাপারটা খুব মাথায় রাখতে হবে। রাইট বটল, আমরা যখন বাচ্চাকে ফিট করাবো বটল দিয়ে, তখন কিন্তু আমাদেরকে চিন্তা করে নিতে হবে যে আমার বাচ্চার জন্য রাইট বটলটা কোথায়। অ্যাফোর্ডেবিলিটির দিকে যদি আমি যাই তাহলে বলবো যে আপনার বাচ্চার জন্য আপনি যদি একান্তই না পারেন তবে যে বোতলগুলো অ্যাভেলেবল সেগুলো আপনি দেন। আর যদি আপনি পারেন তাহলে মায়ের যে ব্রেস্ট সাইজ বা মায়ের যে নিপল সাইজ, অনেকগুলো ফিডিং বটল আছে যেগুলো একদম চ্যাপটা, অনেকটাই মানে মায়ের বুকের শেপের মতোই কিছু বটল আছে, ওগুলো যদি আপনি চুজ করতে পারেন তাহলে সেটা বেস্ট বাচ্চার জন্য। কারণ বাচ্চা মনে করে কি এই জিনিসটাই তো সেম, আমি সারাদিন খেয়ে আসলাম এটাতে, আমি রাতেও খাচ্ছি, তাহলে সে কনফিউশনে ভুগবে না। আর লম্বা যে প্লাস্টিকের বটলগুলো, ওগুলো একটু অ্যাডাপ্ট করতে বেবি সময় নেয়। তারপরেও বলবো যে যেভাবে পারেন সমস্যা নেই, যদি পারেন তাহলে কাচের যে বটলগুলো আছে সেগুলো আপনি চুজ করতে পারেন। এক্ষেত্রে ডক্টর ব্রাউনি বা ফিলিপস ইভেন্টের
যে গ্লাসের ফিডারগুলো আছে ওখানে কিন্তু নিউবর্ন থেকে শুরু করে একদম 2 ইয়ার্স পর্যন্ত বিভিন্ন এইজের চার্ট অনুযায়ী কিন্তু বটলগুলো আপনি দেখতে পাবেন। ওগুলো আপনি একটু খোঁজ খাজ করে অনলাইন থেকে নিয়ে নিতে পারেন, বা যদি কোনো সোর্সেস থাকে বড় বড় সুপার শপগুলোতে কিন্তু পাওয়া যায়। এটা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কাচের বোতল নিলে সবচেয়ে বেস্ট হয়, কারণ আপনি প্লাস্টিকের বোতল কিন্তু প্রতি মাসে মাসে চেঞ্জ করতে হয়। সো ওই 7 মাসে আপনি 60টা বোতল ফেলবেন তো কয় টাকা লাগলো? 700 টাকা। আর এটা একবারে 700 টাকা দিয়ে কিন্তু আপনি কিনে নিতে পারবেন। সো এই জায়গাটাতে একটু খেয়াল রাখতে হবে যে কাচের বোতল হচ্ছে বেবির জন্য একদম বেস্ট। রাইট নিপল সাইজ, এই জায়গাটাতে আমরা অনেকেই খেয়াল করি না। বাচ্চা যখন একদম নিউবর্ন থাকে তখন নিপলের সাইজটা একদম ছোট থাকে, আস্তে আস্তে বড় হলে কিন্তু 1 মাস পর পর তার সাইজটা কিন্তু চেঞ্জ হয়। এই নিপলের চারটা বড় বড় ব্র্যান্ডের যে ফিডারগুলো আছে সেগুলোর সাথেই দেওয়া থাকে, আর যদি দেওয়া না থাকে আপনি জানা কারো থেকে জেনে নেবেন যে কোন সাইজটা কিনবেন। 6 মাসে সে ততটুকু পেলো কিনা, 1 মাসে সে ততটুকু পেলো কিনা, এটা আপনাকে খেয়াল করতে হবে। 1 মাসের বাচ্চাকে যদি আপনি 6 মাসের বাচ্চার নিপল দেন তাহলে কিন্তু হবে না, বেশি চলে যাবে সে রিফিউজ করবে, বেশি চলে যাবে সে বমি করবে। আবার 6 মাসের বাচ্চাকে যদি আপনি 1 মাসের বাচ্চার নিপল দেন তাহলে কি হবে, সে শুধু চুষতে থাকবে, বাতাস গিলবে, তার পেট ব্যথা করবে, একটা সময় এসে বটল রিফিউজ করবে। সো বটল রিফিউজের এই ব্যাপারগুলো আপনাকে খুব ভালো করে অ্যাসেস করে ফেলতে হবে যে কোন ঘটনাটা ঘটছে আপনার বেবির সাথে। বা বটল দেওয়ার আগে আপনাকে অবশ্যই খুব ভালো করে জানতে হবে যে 1 মাসের বাচ্চার ফিডারের নিপল সাইজ কিরকম হবে, 2 মাসেরটা কেমন হবে, 3 মাসেরটা কেমন হবে, 4 মাসেরটা কেমন হবে। এভাবে করে কিন্তু পুরো একটা নলেজ আপনার থাকতে হবে নিপল নিয়ে। রাইট মিল্ক, এবার আমি যে কথাটা বলতে চাচ্ছি, এখন আপনারা অনেকেই মনে করবেন যে ফিডার মানে মনে হয় এক্সট্রা পটের দুধ, ফিডার মানে মনে হয় তোলা খাবার। আসলে কিন্তু না, ফিডার মানে যে তোলা খাবার তা না। ফিডার দেওয়ার অর্থটা হচ্ছে যে আপনার বাচ্চাকে আপনি সারাদিন ফিড করাতে করাতে যে ক্লান্ত হয়ে গেছেন, আপনি কোনো রেস্ট নিতে পারেননি, দিনের একটা ফিড, বেশি না, একটা ফিড যদি আপনি বেবিকে করাতে পারেন তাহলে কি হলো, আপনার বেবিটা পরিমাণে একটু বেশি খাবে এবং সে রাতে একটা টানা ঘুম দিবে, আপনিও একটা টানা ঘুমোতে পারলেন। এক্ষেত্রে কিন্তু আপনার শরীরের যেই ঘাগুলো, আপনার শরীরের যেই সেলাইগুলো, এগুলো শুকানোর টেন্ডেন্সি অনেকটাই বেড়ে যায়। আর আপনি যদি সারাক্ষণ রেস্টলেস থাকেন, বেবিকে নিয়ে ঘন্টাকে ঘন্টা ফিট করাতে থাকেন, তখন কিন্তু আপনার শরীর আরো সবচেয়ে বেশি খারাপ করবে এবং আপনার সবকিছু বিরক্ত বিরক্ত লাগবে, সবসময় মেজাজটাও তিরিক্ষা থাকবে ঘুম যদি প্রপারলি না হয়। তাহলে রাইট মিল্কের ক্ষেত্রে যেটা বলেছি যে আপনার থেকেই পাম্প করে নিয়ে বেবিকে কিন্তু আপনি ওই ফিডারে করে খাওয়াবেন, এটাই হচ্ছে আপনার বেবির জন্য বটল ফিড। বটলে করেই আপনি আপনার ব্রেস্ট মিল্কটাই খাওয়াবেন। টেম্পারেচার, বাচ্চার জন্য যখন আপনি দুধ প্রিপেয়ার করে নেবেন, ধরুন আপনি আপনার বেবিকে 10টার দিকে লাস্ট একটা ফিড করালেন, এর পরের ফিডটা হয়তো 2 ঘন্টা পর হবে, তো বাচ্চাকে ঘুম পাড়ানোর সাথে সাথে তো একটা মা ঘুমিয়ে পড়েন না। এরপরে আপনি করবেন কি, উঠে একটু খাওয়া দাওয়া করে পানি টানি খেয়ে এবার ব্রেস্ট পাম্প করতে বসে যাবেন। পাম্প করে আপনি 2-3 আউন্স মতো নিয়ে ফিডারে ওটা ওখানে রেখে দেবেন, ওটাকে ফ্রিজ আপ করার দরকার নেই। যখন 11টা-12টার দিকে বেবি আবার আপনাকে নম দিবে, তখন আপনার হাজবেন্ডকে বলবেন যে ওকে যেন ফিডটা করিয়ে দেয়। তাহলে আপনি একটা 10টা থেকে 1টা পর্যন্ত ঘুমানোর একটা, বা 11টা থেকে 2টো পর্যন্ত ঘুমানোর একটা সুযোগ পাবেন। এরপর 2টার দিকে আপনি ওকে কাছে টানলেও অতটা সে টানবে না, কারণ ফিডারে যখন বাচ্চারা খায় তখন অনেক খায়, আর বুকের দুধ যখন টেনে খায় তখন কিন্তু পরিমাণে কম খায়। আরেকটা প্রশ্ন আপনার মাথায় আসতে পারে যে আমি তো এখনই বেবিকে খাইয়ে উঠলাম, তাহলে এখনই কি আমার ফিডের জন্য নেক্সট পাম্পের জন্য কি আমি রেডি হতে পারবো? না, এখন পারবেন না। হয়তো এক পাশেরটা খাইয়েছেন, আরেক পাশেরটা কিন্তু পাম্প করতে পারবেন। আর যদি দেখেন যে না রেডি হয়নি, তাহলে আপনি 1 গ্লাস দুধ খাবেন, একটু হাঁটাহাঁটি করবেন, তার সাথে সাথে কিন্তু আপনি 10-15 মিনিটের মধ্যেই পাম্প করার জন্য রেডি হয়ে যেতে পারবেন। নাইট ফিড, বটল ফিডের ক্ষেত্রে আমরা সবসময় প্রেফার করব যে নাইট ফিডটাকে আপনি চুজ করবেন। দিনের বেলা আপনি সারাদিন কিন্তু আপনার কাছে রেখে বেবিকে আপনি কেয়ার করে খাওয়ান। নাইট ফিডটাকে আমরা কিন্তু বিজনেস ফিড বলি। এটা হচ্ছে এক ধরনের এমন একটা ফিড যেটা কিনা আপনার চাবেন যে শর্টকাটের মধ্যে হতে। দিনের বেলা আপনি 45 মিনিট শুয়ে থাকেন বেবিকে নিয়ে, 1 ঘন্টা শুয়ে থাকেন, কোনো ব্যাপার না, কিন্তু রাতের বেলা আমাদের সবারই টায়ার্ড লাগে, কারণ আমরা মানুষ, তো আমাদের শরীরের একটা রেস্টের দরকার। সো এটাকে আমরা বিজনেস ফিডে নিয়ে যাব। যেখানে বেবি 45 মিনিট সময় লাগতো, সেখানে ফিডারটা খেতে তার সর্বোচ্চ 5 থেকে 7 মিনিট লাগবে। সো এটা টুপাটুপ শেষ করে আপনি কিন্তু রেস্টে চলে যেতে পারবেন। আপনার পার্টনারকে অবশ্যই বলুন যে আপনাকে হেল্প করতে এই ফিডটাতে, তাতে বাচ্চাটা বাবার সাথে একটু ইন্টিমেট হলো এবং আপনিও কিছুটা রেস্ট পেলেন। এছাড়াও বাচ্চার কোনো ইলনেস আছে কিনা, বাচ্চা কোনো নাক বন্ধ হয়ে গেছে কিনা, বুকে কোনো কফ এসছে কিনা, এগুলো একটু খেয়াল করবেন। এগুলো
যদি চলে আসে তাহলে কিন্তু বেবিরা রিফিউজ করে থাকে বটলের ক্ষেত্রে। সো বটল ফিডটা কেন ইম্পর্টেন্ট আমি তো আপনাদের সবকিছু বুঝিয়ে বললাম। এছাড়াও আপনি যখন কোথাও বাইরে যাবেন যেখানে আপনার এক্সপোজ করাটা আপনার খুব বাড়ছে, বা বিয়ে বাড়িতে আপনি গেছেন 2 ঘন্টা ওখানে আছেন, খুব পার্টি ওয়্যার করেছেন, সেখানে এক্সপোজ করাটা আপনার জন্য অনেক বেশি টাফ হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু বটল ফিডটা কিন্তু আপনাকে অনেকটা রিল্যাক্স করে দিতে পারে। আপনার বেবি কান্না করলে সুন্দর করে ব্যাগ থেকে বের করে আপনি ফিড করিয়ে দিলেন। তো এটাই ছিল আমার বটল ফিড নিয়ে কথাবার্তা। মোটেও কিন্তু আমি ফর্মুলা ফিড নিয়ে কথা বলিনি, আপনারা ভুল বুঝবেন না, পুরোটা দেখবেন, টেনে টেনে দেখবেন না। টেনে না দেখলে আপনি ধরে নেবেন যে আমি হয়তো ফর্মুলা ফিডের কথাই বলেছি। আর আরেকটা জিনিস, ব্রেস্ট মিল্ক দেওয়ার সময় অবশ্যই খেয়াল করবেন, একটু প্রয়োজনে মুখের মধ্যে নিয়ে চেখে দেখবেন যে দুধটা কোনো টক হয়ে গেছে কিনা, কোনো গন্ধ করছে কিনা, অবশ্যই এটা চেখে দেখবেন। আর টেম্পারেচারটা কি খুব বেশি ঠান্ডা হয়ে গেছে কিনা দুধের, বা কেমন আছে। অনেক সময় আমরা যে মায়েরা ফর্মুলা ফিট করাই তারা দেখা যায় একদম হালকা গরম করতে গিয়ে বেশ গরম দিয়ে বেবির টাং পুড়ে ফেলেন, সেক্ষেত্রে বেবি কিন্তু আর 2-3 দিন ফিডই করে না। সো এই জিনিসগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। আর বুকের দুধ আলাদাভাবে গরম দেওয়া যায় না, 2-3 ঘন্টা না রাখাটাই বেটার, শুধুমাত্র রাতের বেলার জন্যই আমি এটা বলেছি। সো ভালো থাকবেন, খুব ভালোভাবে জেনে বুঝে তারপর কিন্তু এই ব্যাপারগুলোতে নজর দিবেন। আর 6 ঘন্টা 7 ঘন্টা ধরে বুকের দুধ বাইরে রাখবেন না। যদিও আপনার বাইরে কোথাও যাওয়ার প্রয়োজন মনে হয় তখন আপনি সেটা ফ্রিজে রেখে যাবেন। বাচ্চাকে খাওয়ানোর প্রায় 1.5 ঘন্টা আগে রেখে দিবেন বাইরে, নর্মাল টেম্পারেচারে আসলে সেটাই আপনি বাচ্চাকে খাওয়াবেন, তবে গরম করা যাবে না। সো আজ এই পর্যন্তই। বেবি টাইমস এর যে ভিডিওগুলো এখনো পর্যন্ত আমাদের পেজে আছে সেখান থেকে আপনি জেনে নিতে পারেন সরিষার বালিশ কিভাবে বানাবেন, আপনার বাচ্চা ঠান্ডা লাগলে, বুকে শুকনা কফ বসে গেলে সেটা কিভাবে বের করবেন, স্টিমিং পদ্ধতিটা নিয়ে আমি কথা বলেছি, আরো অনেক অনেক, রসুন তেল কখন লাগালে ভালো, কোথায় লাগাতে হবে, সবকিছু আমি ডিটেল বলেছি। এছাড়াও বাচ্চাকে মোটা করতে হলে কোন খাবারটা সবচেয়ে বেশি আপনি গুরুত্ব দিয়ে খাওয়াবেন, সবকিছু কিন্তু আমাদের পেজে আছে। সো একটু খুঁজে খুঁজে বের করুন। সো আপনি তো জেনেছেন, আপনার পাশে যে নতুন মায়েরা আছে তাদেরকে একটু জানিয়ে দিন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।